যে সমস্ত স্টুডেন্টরা রেকর্ডেড ক্লাস নিতে আগ্রহী তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। ডেসক্রিপশনে প্রোভাইড করা রয়েছে এবং থাম্বনেলেও প্রোভাইড করা রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কমপ্লিট রেকর্ডেড ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টারের অ্যাভেলেবল রয়েছে, যেখানে মক টেস্ট রয়েছে, পেড নোটস রয়েছে, পারুল যে বইটি পারুল প্রকাশনের সেই বইয়ের এক্সারসাইজ সমাধান করা রয়েছে, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউটিউবের নোটসও কিন্তু পেয়ে যাবে। মক টেস্টের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ 10টা মক টেস্ট প্রোভাইড করা হয়। তার পরবর্তীতে পেড নোটসের ক্ষেত্রে কিন্তু পেড নোটসও প্রোভাইড করা হয়, যেটা মোর দ্যান 500 পেজেস। তার পরবর্তীতে তোমরা দেখতেই পাচ্ছ ইউনিট 1 এ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এর সমস্ত ক্লাস আপলোডেড আছে। তারপর ইউনিট 2 এর চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং 15th 11 অর্থাৎ চ্যাপ্টার 4ও কিন্তু আপলোডেড আছে। ইউটিউবের যে নোট সেই নোটসও কিন্তু পেয়ে যাবে যারা রেকর্ডেড ক্লাস নেবে। তাই যারা রেকর্ডেড ক্লাস নিতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারে। আমরা জেনারেলি এই রুটিনটা ফলো আপ করে আমাদের সম্পূর্ণ ক্লাস করিয়েছি, যেখানে দেখতেই পাচ্ছ যে খুব সুন্দরভাবে একটা রুটিন ফলো আপ করা হয়েছে, যেই রুটিনে কিন্তু ক্লাস করানো হয়েছে। তাই যারা পেড রেকর্ডেড ক্লাস নিতে আগ্রহী খুবই স্বল্প মূল্যে তারা অবশ্যই কিন্তু আমাকে যোগাযোগ করতে পারে। বৃক্কের বিভিন্ন রোগে কি ধরনের পথ্য দেওয়া হয় এবং তার সাথে সাথে বৃক্কের বিভিন্ন রোগগুলি কিভাবে হয়ে থাকে সেগুলো আজকে আমরা আলোচনা করব। আমরা জানি বৃক্ক বা ইংরেজিতে আমরা যাকে কি বলে থাকি, কিডনি। সেই কিডনি কি? সেই কিডনি হচ্ছে মানব দেহের একটি গুরুত্বপূর্ণ রেচন অঙ্গ। এটি কি করে থাকে? এটি দেহ থেকে প্রোটিনজাত বিভিন্ন ধরনের যে বর্জ্য হয়ে থাকে, বর্জ্য তৈরি হয়ে থাকে, সেই বর্জ্যগুলোকে কিন্তু নির্গমন করে থাকে এবং এই কারণে বৃক্ক একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে কিন্তু কাজ করে থাকে। বৃক্কের যে সমস্যাটা সবার প্রথমে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে নেফ্রাইটিস। নেফ্রাইটিসের এক কথায় অর্থ কি? স্ফীতি। ঠিক আছে, বৃক্কের যে প্রথম অবস্থা আমরা দেখতে পাই সেই অবস্থাটা কি? স্ফীতি। এবার এই বৃক্কের স্ফীতিজনিত অবস্থাকে বা প্রদাহকে কি বলা হয়ে থাকে? নেফ্রাইটিস। যখন এই স্ফীতিজনিত প্রক্রিয়া নেফ্রনের গ্লোমেরুলাস আক্রমণ করে তখন তাকে কি বলা হয়? গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে গ্লোমেরিউলাসে যখন স্ফীতি বা কোনো রকম প্রদাহ আমরা দেখতে পাই তখন সেই অবস্থাকে কি বলা হয়? সেই অবস্থাকে বলা হয় গ্লোমেরিউলোনেফ্রাইটিস। নেফ্রাইটিস মূলত গ্লোমেরুলাস ছাড়াও কিন্তু আরো কিছু জায়গায় হতে পারে, যেরকম টিউবিউল বা নালিকা যে অংশ রয়েছে বা ইন্টারস্টিশিয়াল যে রেনাল টিস্যু রয়েছে সেখানেও কিন্তু এই নেফ্রাইটিস হতে পারে, কিন্তু যখন সেটা গ্লোমেরিউলাসে হচ্ছে তখন তাকে কি বলা হচ্ছে? গ্লোমেরিউলোনেফ্রাইটিস। বেশিরভাগ ক্ষেত্রে নেফ্রাইটিস গ্লোমেরুলাস আক্রান্ত হয়, তাই সবচেয়ে সাধারণ নেফ্রাইটিসই হলো গ্লোমেরুলোনেফ্রাইটিস। টিউবিউলেও হয়, আরো ইন্টারস্টিশিয়াল অংশতেও হয়, কিন্তু যেহেতু গ্লোমেরুলাসে সব থেকে বেশি হয়ে থাকে তাই কিন্তু আমরা নেফ্রাইটিস বলতে গেলে এক কথায় গ্লোমেরুলোনেফ্রাইটিসের কথাই বলে থাকি। এবার হচ্ছে প্রদাহের উপর ভিত্তি করে নেফ্রাইটিসকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। যেরকম যদি গ্লোমেরিউলাস আক্রান্ত করে সেটাকে বলা হয় গ্লোমেরিউলোনেফ্রাইটিস। যদি বৃক্কের যে নালিকা সেই নালিকা আক্রান্ত করে তাহলে সেটাকে বলা হয় টিউবিউলার নেফ্রাইটিস। যদি মূত্রথলির সংক্রমণ হয় বৃক্কে পৌঁছালে তখন সেটাকে বলা হয় পাইলোনেফ্রাইটিস। যদি বৃক্কের গঠনগত মধ্যবর্তী কোষকলা সেটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। এবার এই যে নেফ্রাইটিস, এই নেফ্রাইটিস কখন ঘটছে এবং তার তীব্রতা কতটা তার উপর ভিত্তি করেও কিন্তু একটা ভাগ আমরা দেখতে পাই। কিরকম? একটা হচ্ছে অ্যাকিউট নেফ্রাইটিস আর একটা হচ্ছে ক্রনিক নেফ্রাইটিস। অ্যাকিউট নেফ্রাইটিস কি? যে স্থানেই নেফ্রাইটিস হোক না কেন তা হঠাৎ করে ঘটে এবং কম দিন স্থায়ী হয়, তাকে যদি প্রপারলি ট্রিটমেন্ট করা হয় তাহলে সেটা ঠিক হয়ে যায়।
আর ক্রনিক নেফ্রাইটিস কি? ক্রনিক নেফ্রাইটিস খুবই ধীরে ধীরে ঘটে থাকে, দীর্ঘস্থায়ী হয়, অনেক দিন ধরে স্থায়ী হয়, সময়ের সঙ্গে এর যে প্রকোপ সেটা কিন্তু বাড়তে থাকে, অর্থাৎ অবস্থার কিন্তু অবনতি হতে থাকে। যেমন আমরা কি দেখে থাকি? অটোইমিউন লুপাস নেফ্রাইটিস। নেক্সট কি? নেক্সট হচ্ছে অ্যাকিউট অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের কারণ। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের কারণ কি কি রয়েছে? প্রথমত, এটি 3 থেকে 10 বছর বয়সী যে সমস্ত শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া কারোর যদি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয় এবং তার ঠিক পরেই কিন্তু এই গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস দেখতে পাওয়া যায়। এটি টাইপ 1 নেফ্রাইটিস নামেও কিন্তু পরিচিত। অথবা টনসিলাইটিস, নিউমোনিয়া বা শ্বাসনালীর যদি কোনো রকমের সংক্রমণ হয়, তারপরেও কিন্তু এই অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ঘটতে পারে। রেনাল ইনফাকশন কি? বৃক্কের কোনো অংশে যদি রক্ত সংবহন বন্ধ হয়ে যায়, সেই অবস্থাকে রেনাল ইনফাকশন বলে। ঠিক যেরকম হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা পড়েছিলাম মায়োকার্ডিয়াল ইনফাকশন। তো রেনাল ইনফাকশন হলেও কিন্তু অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস দেখতে পাওয়া যায়। অন্যান্য কারণের মধ্যে মেটাবলিক যদি কোনো রকমের বিষক্রিয়া হয় বা বৃক্কের বিভিন্ন যে বংশগত রোগ থেকেও ঘটতে পারে। এই রোগটি আবার বার্ধক্যে অর্থাৎ 10 বছর বয়সের পরও কিন্তু প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখতে পাওয়া যায়। কি গ্লোমেরুলোনেফ্রাইটিসের লক্ষণ মানে কি কি বিষয়গুলো দেখে আমরা বুঝবো যে হ্যাঁ এই ব্যক্তির বা এই ইন্ডিভিজুয়ালের অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে? প্রথমত, সবচেয়ে সাধারণ এবং বেশি পরিলক্ষিত হওয়া উপসর্গ কোনগুলো? প্রথম হচ্ছে হিমাচুরিয়া। হিমাচুরিয়া এগুলো হচ্ছে ছোট ছোট পয়েন্টার্স যেগুলো মাথায় রাখতে হবে। হিমাচুরিয়া হচ্ছে মূত্রে রক্তের উপস্থিতি। ঠিক আছে? রক্ত, সেখান থেকে হিমটা মনে রাখবো। আর ইউরিয়া, সেখান থেকে ইউরিন অর্থাৎ মূত্রে যখন রক্তের উপস্থিতি দেখতে পাওয়া যাবে সেই অবস্থাকে বলা হয় হিমাচুরিয়া। প্রোটিনিউরিয়া সেম অ্যাজ মূত্রে যখন প্রোটিনের উপস্থিতি হবে তখন সেটাকে বলা হয় প্রোটিনিউরিয়া বা অ্যালবুমিনিউরিয়া, মূত্রে যখন অ্যালবুমিনের উপস্থিতি দেখতে পাওয়া যায়। এছাড়া ঝাপসা দৃষ্টি, সর্দির সঙ্গে গোলাপি ফেনাযুক্ত পদার্থ নির্গমন, সতর্কতার অভাবে ঝিমুনি ভাব বা বিভ্রান্ত বোধ, এছাড়া শ্বাসকষ্ট, হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় খুব দ্রুত হয়ে যাওয়া যেটাকে আমরা ট্যাকিকার্ডিয়া বলে থাকি, বিভিন্ন স্তরের ইডিমা, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এবং ব্যাহত বৃক্কের ক্রিয়া, মূত্রের পরিমাণ হ্রাস পায়, অলিগিউরিয়া বা অ্যানিউরিয়া। ঠিক আছে? যেখানে আইদার মূত্রের পরিমাণ কমে যায় বা একদমই মূত্র কিন্তু হয় না। মুখে এবং চোখে ফোলাভাব যেটাকে আমরা বেসিক্যালি ইডিমার মতনও কিন্তু বলতে পারি। কি ধরনের পথ্য নীতি অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস পেশেন্টের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে? প্রথমত, পর্যাপ্ত পুষ্টিগত উপাদান গ্রহণ, বিশেষ করে অ্যানিউরিয়া না থাকলে স্বাভাবিক মাত্রায় প্রোটিন গ্রহণ করতে হবে। ইডিমা বা উচ্চ রক্তচাপে খাদ্যে গৃহীত লবণের যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু কমিয়ে দিতে হবে। বমি বা ডায়রিয়াতে তরলের পরিমাণ সঠিক মাত্রায় থাকবে। বেশিরভাগ রোগীরা 2 থেকে 3 সপ্তাহে বা কয়েক মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, কারণ আমরা দেখলাম যে অ্যাকিউট মানে কি খুবই হঠাৎ করে হবে এবং যদি প্রপার ট্রিটমেন্ট করা হয় দেন ইট উইল বি কিওর। শিশুদের ক্ষেত্রে ওষুধ ছাড়া অ্যান্টিবায়োটিক থেরাপি, বেশি মাত্রায় খাদ্য পরিবর্তনের কিন্তু প্রয়োজন হয় না। এবার কি ধরনের পথ্যের নির্দেশিকা আমরা দেব? বৃক্কের সমস্যার ক্ষেত্রে তরল কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাই তরলটাকে ঠিকঠাক রাখতে হবে। প্রথমত 500 থেকে 700 ml এর মতন পার ডে যে ইনটেক সেটা কিন্তু হতে পারে। কারণ মূত্রের পরিমাণ যেহেতু হ্রাস পায়, তাই বলছে দেহের থেকে অধিক মাত্রায় নির্গত তরল পুনরায় পূরণ করা দরকার। কিন্তু মূত্রের পরিমাণ হ্রাস পেলে দৈনিক তরল গ্রহণের পরিমাণ 500 থেকে 700 ml করে দেওয়া উচিত। প্রোটিন,
রোগীকে তার উপসর্গ অনুযায়ী প্রোটিন গ্রহণ করতে হবে। যদি অলিগিউরিয়া হয় অর্থাৎ একদমই মূত্র না হওয়া, মূত্রে হ্রাস পাওয়া, মূত্রের পরিমাণ হ্রাস পাওয়া, তখন কি করতে হবে? প্রোটিন গ্রহণে নিয়ন্ত্রণ করতে হবে। তাই এদেরকে দৈহিক প্রয়োজন অনুযায়ী ২০ গ্রাম থেকে সর্বোচ্চ ৪০ গ্রাম কিন্তু প্রোটিন দেওয়া যেতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি এদের ক্ষেত্রে প্রোটিনিউরিয়া উপস্থিত থাকে, অর্থাৎ মূত্রে প্রোটিন নির্গমন হতে থাকে, তাহলে কিন্তু পর্যাপ্ত প্রোটিন প্রয়োজন রয়েছে এবং সেক্ষেত্রে উচ্চ জৈব মূল্যের যে প্রোটিনগুলো রয়েছে সেগুলোই কিন্তু পেশেন্টকে দিতে হবে। এবার যদি আমি শক্তির কথা বলি, এনার্জির কথা বলি, তাহলে শিশুদের ক্ষেত্রে ৮০ কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট হিসাবে শক্তি সরবরাহ করতে হবে। যদি সংক্রমণ তীব্র হয় তাহলে সেক্ষেত্রে বাড়তি যে 10% শক্তি সেটা কিন্তু দিতে হবে। ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসের উপসর্গ কি কি? আমরা অ্যাকিউটের ক্ষেত্রে দেখেছি, এবার আমরা ক্রনিকের ক্ষেত্রে দেখব। ক্রনিকের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু উপসর্গ কমন রয়েছে অ্যাকিউটের সাথে, যেরকম প্রোটিনিউরিয়া, মূত্রে প্রোটিনের উপস্থিতি, তারপর হচ্ছে হিমাচুরিয়া, রক্তে মূত্রে রক্তের উপস্থিতি এবং উচ্চ রক্তচাপ, রেটিনাতে সংবহনের সূক্ষ্ম নালিকার পরিবর্তন, ঘন ঘন মূত্রত্যাগ, রাতে মূত্রত্যাগ এবং সেটা কিন্তু খুব বেশি পরিমাণে হতে থাকে। কিছু রোগীদের ক্ষেত্রে রোগটি নেফ্রোটিক সিন্ড্রোম রূপে তীব্র শোথ বা যেটাকে আমরা ম্যাসিভ ইডিমা বলি, সেই ইডিমা এবং তীব্র প্রোটিনিউরিয়া দ্বারা কিন্তু চিহ্নিত করা যায়। সর্বশেষ ধাপে রোগটি রেনাল ফেলিয়ারের রূপ নেয়, যেখানে কিডনি কিন্তু তার যে কার্যকারিতা, সেই কার্যকারিতা কোনোভাবেই করতে পারে না। তাহলে ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস যে সমস্ত পেশেন্ট রয়েছে তাদের পথ্য কি ধরনের হবে? তাদের পথ্যে যেটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিনের কিন্তু যে বিষয়টা, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। মূত্রে প্রোটিন নির্গমন ঘটলে পর্যাপ্ত উচ্চ জৈব মূল্যে প্রোটিন দ্বারা প্রতিস্থাপন প্রয়োজন। কিন্তু রক্তে ইউরিয়া নাইট্রোজেন জমা হলে প্রোটিন গ্রহণ কিন্তু সীমিত বা সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে। শর্করা ও শক্তি, রোগীর বয়স, তার লিঙ্গ, সে মেল না ফিমেল, তার উচ্চতা ইত্যাদি অনুযায়ী তাকে পর্যাপ্ত শক্তির প্রয়োজন কিন্তু দরকার এবং যেটা EAR 2020 অনুযায়ী রয়েছে সেই অনুযায়ী কিন্তু চাহিদা দিতে হবে। সোডিয়ামের ক্ষেত্রে যেহেতু শোথ মানে ম্যাসিভ শোথ বা ইডিমা তৈরি হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখলাম, তাই রক্তচাপ এবং অলিগিউরিয়ার স্তর অনুযায়ী রোগীর কিন্তু সোডিয়াম নিয়ন্ত্রণ প্রয়োজন। বৃক্কের কার্য ব্যাহত হলে দৈনিক ৫০০ থেকে ১০০০ মিলিগ্রাম সোডিয়ামে সীমাবদ্ধ থাকতে হবে। শোথ পরিলক্ষিত হলেও সোডিয়াম নিয়ন্ত্রণ প্রয়োজন। শোথ না পরিলক্ষিত হলেও সোডিয়াম নিয়ন্ত্রণ প্রয়োজন। শোথ না থাকলে ২ থেকে ৩ গ্রাম লবণ গ্রহণ কোনো অসুবিধা কিন্তু সৃষ্টি করে না। পটাশিয়াম, বৃক্কের কাজ ব্যাহত হলে রক্তে পটাশিয়ামের আধিক্য ঘটে এবং হৃদস্পন্দনে তা ব্যাঘাত ঘটাতে পারে। তাই পটাশিয়াম গ্রহণের ক্ষেত্রে 1 কেজি পার ডে কিন্তু সীমাবদ্ধ রাখা হয়। ফসফরাস, দৈনিক ৮ থেকে ১২ মিলিগ্রাম পার কেজি ফসফরাসের গ্রহণ সীমাবদ্ধ রাখতে হবে, কারণ উচ্চ ফসফরাস কিন্তু অস্থি থেকে ক্যালসিয়াম নির্গত করে এবং অস্থিকে দুর্বল এবং ভঙ্গুর করে তোলে, অর্থাৎ একটু যদি আঘাত লাগে সেক্ষেত্রে কিন্তু ভেঙে যায়। এবার একজন অ্যাকিউট নেফ্রাইটিস রোগীর নমুনা পথ্যতালিকা কিভাবে তৈরি করা হয় সেটা এখানে দেখানো হয়েছে। তার খাদ্য এবং সেই খাদ্যের প্রকারভেদ, কখন কোন খাদ্য দিতে হবে, কতটা শক্তি, প্রোটিন, সোডিয়াম, তাও কিন্তু এখানে বলা রয়েছে। টাইপ 1 নেফ্রাইটিস রোগে আক্রান্ত ব্যক্তির সময়ভিত্তিক দৈনিক পথ্যতালিকা এখানে দেওয়া রয়েছে, যেখানে ১৬৫০ থেকে ১৭৫০ কিলো ক্যালোরির একটা ডায়েট দেওয়া হয়েছে। প্রোটিনের অ্যামাউন্ট রাখা হয়েছে ২৫ থেকে ৩০ গ্রাম, আর শর্করা হচ্ছে ২৫০ থেকে ২৬০ গ্রাম মতন এবং ফ্যাট ৪০ গ্রাম। পথ্যের খাদ্যবিন্যাস, মেনু লেআউট এখানে দেওয়া রয়েছে যে কখন কি পরিমাণ দিতে হবে। এবার হচ্ছে রেনাল স্টোন। রেনাল স্টোনের ক্ষেত্রে যদি আমরা দেখি, রেনাল স্টোন, স্টোন মানে কি? পাথর, একদম। বৃক্কে যে পাথর তৈরি হচ্ছে বা বৃক্কে তো হচ্ছে না, কিছু নির্দিষ্ট স্থানে যখন এই পাথরগুলো তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে রেনাল স্টোন। রেনাল স্টোন বা যেটাকে বলা হয় ক্যালকুলি।
মূলত পাথর যা বৃক্ক, গভীনী বা মূত্রথলিতে সৃষ্টি হয়। এই পাথর সৃষ্টির মূল কারণ হিসাবে এমন এক মূত্রের ঘনত্বকে দায়ী করা হয় যা মূত্রের তরল আকারকে কেলাসিত করতে পারে। যে পদ্ধতিতে এই পাথর সৃষ্টি হয় তাকে বলা হয় নেফ্রোলিথিয়াসিস। ওকে, বা ইউরোলিথিয়াসিস। তাহলে রেনাল স্টোন কাকে বলে? রেনাল স্টোন বলতে কঠিন পাথরের আকারের পদার্থকে বোঝানো হয় যা ঘন মূত্রের কেলাস দ্বারা গঠিত। এটি কখনো একটি কেলাস বা বিভিন্ন কেলাসের সমষ্টি হিসাবে থাকতে পারে। এটি ক্যালসিয়ামের লবণ, ইউরিক অ্যাসিড, সিস্টিক বা স্টুভাইট স্টোন যেটাকে বলা হয়। স্টুভাইট স্টোন হচ্ছে ট্রিপল সল্ট থাকবে, ম্যাগনেসিয়াম, অ্যামোনিয়াম এবং ফসফেট দ্বারা গঠিত কেলাস আকার পাথর যা বৃক্ক, গভীনী বা মূত্রথলিতে অবস্থান করে। রেনাল স্টোনের গঠনের কারণ, কেন রেনাল স্টোন তৈরি হয়? প্রথমত ক্যালসিয়াম স্টোন। এটা অতিরিক্ত মাত্রায় যদি ক্যালসিয়াম অক্সালেট গ্রহণ হয়, বা কারোর যদি হাইপার ভিটামিনোসিস ডি থাকে, বা হাইপার প্যারাথাইরয়েডিজম থাকে, বা আমরা যদি দেখে থাকি অ্যাসিডোসিস থাকে, মূত্রে যদি ক্যালসিয়াম বৃদ্ধি পায় ইত্যাদি কারণে কিন্তু হতে পারে। ইউরিক অ্যাসিড স্টোন, বিঘ্নিত পিউরিন বিপাক, মূত্রে বর্ধিত মাত্রায় ইউরিক অ্যাসিড নির্গমন ইত্যাদি। স্টুভাইট স্টোন বা সিস্টিন স্টোন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বৃক্কীয় নালিকায় পুনঃশোষণের গোলযোগ যেটা বংশগত কারণ, সেই কারণেও কিন্তু হতে পারে। এছাড়া কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে, যেমন পরিবেশগত তাপমাত্রাকে অন্যতম কারণ হিসাবে দায়ী করা হয়। কেউ যদি উচ্চ পরিবেশগত তাপমাত্রায় মূত্রের ঘনত্ব কি হয় বৃদ্ধি পায় এবং স্টোন তৈরিতে তা সাহায্য করে। কি কি উপসর্গ আমরা দেখতে পাবো রেনাল স্টোনের? বৃক্কে গঠিত পাথর কোনো রকম উপসর্গ তৈরি করে না, কিন্তু তা যদি স্থানান্তর হয়, অর্থাৎ এক স্থান থেকে যদি আরেক স্থানে যায়, তখন কিন্তু উপসর্গ তৈরি হয়। বৃক্কে তৈরি পাথর নিচে নামলে ব্যথা অনুভূত হয়। ব্যথাটি তীব্র, যা এটি বিস্তার লাভ করে, মানে এই পোর্শনে হলে সেটা আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে যায়। মূত্রে রক্তের উপস্থিতি দেখতে পাওয়া যাবে, হিমাচুরিয়ার অবস্থা তৈরি হতে পারে, তীব্র থেকে তীব্রতর ব্যথা, কামড়ে ধরা ব্যথা, মনে হচ্ছে যেন কেউ কামড়ে ধরছে এরকম একটা ব্যথা অনুভূত হতে পারে, এবং কিছু মানুষের ক্ষেত্রে জ্বর সৃষ্টি করে। রেনাল স্টোনের ব্যথায় আক্রান্ত রোগীর পথ্যের পরিবর্তন বা নির্দেশিকা ও ব্যবস্থাপনা। তাহলে কি ধরনের পথ্য দিতে হবে? আমরা দেখলাম যে কি কি ধরনের পথ্য হয়। তাহলে পথ্যের মূল, আমরা যদি দেখি যে পথ্যের ধরন বিভিন্ন রকমের হতে পারে। আমি সোডিয়াম নিয়ন্ত্রণ করতে পারি, আমি প্রোটিন নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা যদি প্রোটিন নিয়ন্ত্রণ করি তাহলে হবে না। কারণ যে মূল পাথরগুলো, সেই পাথরগুলোতে কিন্তু খনিজ লবণের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। পথ্যের মূল উদ্দেশ্য হবে উপসর্গ কমিয়ে জটিলতা প্রতিরোধ করা। তবে কি প্রকারের পাথর সৃষ্টি হয়েছে তার প্রকৃতির উপর পথ্যের মাধ্যমে করা চিকিৎসা কিন্তু নির্ভর করে। পাথরের আকার ও আয়তন ছোট হলে, যদি 5 mm এর নিচে হয়, তাহলে প্রচুর পরিমাণে জল এবং তরল গ্রহণের মাধ্যমে তা মূত্রের মধ্য দিয়ে নির্গত হয়ে যায়। যদি পাথরের আকার ও আয়তন বড় হয়, greater than 7 mm, তাহলে লিথোট্রিপসি নামে একটা প্রক্রিয়া রয়েছে, যার মাধ্যমে কিন্তু খুব সহজেই পাথরগুলোকে বের করা যায়। এবার কোনো ব্যক্তির যদি রেনাল স্টোনে আক্রান্ত হয় তাহলে তার কি ধরনের খাদ্য তালিকা দিতে হবে? যদি অক্সালেট ফসফেট স্টুভাইট স্টোন হয় তাহলে এই ধরনের, যদি ইউরিক অ্যাসিড স্টোন হয় তাহলে কম পিউরিন ডায়েট, যদি সিস্টিন স্টোন হয় তাহলে কম মিথিওনাইন ডায়েট। এবার পিউরিন ডায়েট, মিথিওনাইন ডায়েট এগুলো অলরেডি যখন ডায়েট আমরা পড়িয়েছি সেখানে কিন্তু আলোচনা করেছি।